এখন অল্প অল্প পিন ঢুকাচ্ছি। আজকে আমার বড় ভাইজান ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন? শুনেছেন তো কি বলেছে? শুনেছেন? আমি তো সবটা শুনতে পাইনি। বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়াকফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় তো ইচ্ছাকৃতভাবেই উনি বলেছেন 34টা 29টা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে যে তারা কি করে দেখবো, আর একটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে? ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বলো হয় পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ভোট দিবার সময় পেছনে দৌড়াতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার ছাড় হবে না। আজকে এই ভাঙড়ের বুকে দাঁড়িয়ে বলেছে, তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি। যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দে না, যেখানে বলার দরকার সেখানে বলবে না। এই পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ওয়াকফ নিয়ে 2 দিন আলোচনা হয়েছে ভাই, জানেন? দুর্ভাগ্যের বিষয় আমি মাত্র 7 মিনিট পেয়েছিলাম। রাজনৈতিকভাবে আমি ওখানে সংখ্যায় কম, 7 মিনিট টাইম পেয়েছিলাম। বাইরে যারা বড় বড় মিটিং করছে না, কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো, সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না। যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না, তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না। আরে বক্তব্য দেওয়ার জায়গা তো বেশি করে ওই জায়গাটা, সবাই তো ওখানে চান্স পাবে না। আপনারা ওখানে চান্স পেয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা, তারপরে বাইরে বলবেন। বাইরেতে এত লোক বলার আছে, ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন, কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না। ওখানে বলেনি। এই দ্বিচারিতা যদি করে ছাড় হবে না, হবে নাকি ভাই? যাকে যার ইচ্ছা ভোট দেন। যদি ওয়াকআউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরে জনগণকে প্রস্তুত নিতে হবে। যদি ট্রেনে করে আসে হাওড়া স্টেশনের বাইরে বার হতে দেব না, যদি ফ্লাইটে আসে দমদমের বাইরে বার হতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলার লোক ছিল না বলে যা বুঝিয়েছে বলে দিয়ে বুঝেছে, সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনছে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। টাকাও পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। যাক, আমি ও প্রসঙ্গে এখন যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে কি হলো? 1992 সালে দাঙ্গা লাগিয়ে দিল। আমার হিন্দু সমাজে যে 27% সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল, সেটা কি করলো? গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। ঠিক 2011তেও মুসলমানদের ওই রিপোর্ট দেখে একটু যদি ক্ষমতা পায়, একটু যদি চাকরিতে বাড়ে, শিক্ষাতে বাড়ে, স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার যদি ভাবে, সেই জন্য সরকার পরিবর্তন করে দিল। তাই মাথায় আসছে লড়াইটা কার সাথে কার? হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয়। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয়, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নয়। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। যারা লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববেন না যে মোদি আজকে ও ধর্মীয় পরিচয় হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয়। এই লড়াইটা কার সাথে কার? শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা? পুঁজিপতিরা। তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে। আর এই এক না হতে পারেন, সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান লাগিয়ে দাও, এরা এক হতে পারবে না, প্রশ্নও তুলতে পারবে না। আজকে বলুন তো, আপনিও চিল্লাচ্ছেন, আমিও চিৎকার করছি, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। কমাচ্ছে কেন বলুন? কমাচ্ছে না। লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না। লড়াইটা কি হচ্ছে? কখনো আমি এসে বলে চলে যাচ্ছি তো অন্যজন বলছে। আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, নাহলে সরকারে তোমাকে রাখবো না, টেনে নামিয়ে দেবো, এই আওয়াজটা যদি তুলি,
তখন নাবাতে বাধ্য। কি হচ্ছে, গুটি কয়েক হিন্দু ভাই কোনো জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর অন্য সাইডে আবার কোনো একটা জায়গায় মাইকি বেঁধে কটা মুসলমান চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর ওইদিকে মোদি দিল্লিতে বসে খেতে খেতে দাঁতে কাটি দিয়ে হাসছে ফিক ফিক করে। দেখেছ, বোঝা তো দুজনকে তো ভাগ করে রেখেছি, ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে লড়াই করবে না। ও কি করছি, হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও কমাও, ওরও তো অসুবিধা হচ্ছে, আর এদিকে মুসলমান ভাই ওই সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে, ওরও অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদি মমতা, এই মোদি মমতা এক হতে দেবে না। এদের দুজনকে কি করবে, দুদিকে ঠেলে রাখবে। এক হলেই তো বিপদ হয়ে যাবে, এদের নাটক ধরে ফেলবে। যখনই এক হয়ে চিৎকার করবে আনিসেরও বিচার হবে, আমার তিলোত্তমেরও বিচার হয়ে যাবে। এদেরকে ওই জন্য আলাদা করে রাখার চেষ্টা করছে। আর আমাদের বক্তব্য, তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে, যে যার ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে। সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য আসো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষত্ব রেখে যে যার প্র্যাকটিস করছি, রিলিজিয়াস প্র্যাকটিস করছি, সেটা থাকবে। আসো আমাদের নিজস্ব যেটা দরকার, যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে, সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি। এই জন্যই তো তৃণমূল আমাদের উপর অত্যাচার করে। দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি, তোরা বিজেপি কর, অসুবিধা নেই, তৃণমূল আইসেফ করতে পারবি না। এটা বলে না ভাই, কেন কেন বলে? ওরা জানে বিজেপি করলে তো অসুবিধা নয়। কেন বলেন তো, কেন? আচ্ছা, এই অ্যাপোলো ফার্মেসি দেখতে পাচ্ছেন, মেড প্লাস, দুটো বড় ঔষধের দোকান, দুটো বড় বড় ঔষধের দোকান। এর কি, এর ভাঁড় কিন্তু দুটো, ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার আছে। আমাদের এই আবার অ্যাপেলোরও প্রচুর কাউন্টার আছে। আপনি এই অ্যাপেলোতে কিনলেও যা হবে, যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে, কলকাতার কোনো অ্যাপেলোতে গিয়েও ঔষধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে। কেন বলুন তো, ভাঁড় একটা, ভাঁড় একটা, শুধু কাউন্টার আলাদা। কেন বলছে এরা তোরা বিজেপি কর, কোনো অসুবিধা নেই, আইএসএফ করলে তোদেরকে পিটবো মারবো, গ্যাস দিচ্ছে? কেন? ওদের ভাঁড় তো একটাই, তৃণমূলের ভাঁড়, যেখানে এসে পয়েন্ট ঠেকছে, আর বিজেপিরও পয়েন্ট ঘুরে ঘুরে এসে সেই নাগপুরেই ঠেকছে। ওই জন্য তোরা বিজেপি কর, অসুবিধা নাই। আর আইএসএফ তো ওদের ভাঁড়েতে বিশ্বাসী নয়, এমন ওদের আলাদা জায়গায় আছে, ওই জন্য ওদের চাপে পড়ে যাচ্ছে, ওরা আমাদের পড়ে দেখে দেওয়ার চেষ্টা করছে।